হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলামিন 007 এ মুভি এক্সপ্লেশন সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো 2025 সালে মুক্তি পাওয়া ধূমকেতু সিনেমার সম্পর্কে। এই সিনেমাটা 2015 সালে তৈরি করা হয়েছিল, কিন্তু কোনো একটা সমস্যার কারণে তখন মুক্তি দেওয়া হয় নাই। সেটা এই বছর মানে 2025 সালে মুক্তি দেওয়া হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা খুবই সংক্ষেপে এই সিনেমাটা দেখে আসি। তো সিনেমার শুরুতে যোগেশ নামের একজন লোক একটা জঙ্গলে ঘুরে বেড়াতে দেখি। তারপর হঠাৎ করে কয়েকজন লোক তাকে ঘিরে ধরে। তারপরে জোর করে তাকে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। যোগেশ তখন তাদেরকে জিজ্ঞেস করে, আপনারা কারা? তখন সেই লোকগুলো বলে, আমরা ফোর্সের লোক। যোগেশ তখন বলে, আপনারা আমাকে কেন ধরেছেন? আপনারা আমার কাছে কি চান? কিন্তু তারা কোনো এই প্রশ্নের উত্তর দেয় না, উল্টো তারা প্রশ্ন করে, তোমার বাড়িতে কে কে থাকে? যোগেশ তখন বলে, আমার বাড়িতে আমি ছাড়া কেউ নেই, আমি একা মানুষ। তখন ফোর্সের লোক তাকে একটা ছবি দেখায়। ছবিটি দেখে যোগেশ চমকে যায় আর বলে, ভানু বেঁচে আছে? এরপর দৃশ্যবার চেঞ্জ হয়, আমরা ভানুকে দেখি। তখন আমরা দেখতে পাই ভানু আসলেই বেঁচে আছে, সে ফোর্সের লোক হিসাবে কাজ করতেছে। সে সময় তাকে ট্রেনিং নিতে দেখা যায়। এদিকে আমরা যোগেশকে দেখতে পাই, তাকে একটা চিঠি দেওয়া হয়েছে আর তাকে বলা হয়েছে এই চিঠিটা যেন সে ভালোভাবে পড়ে নেয়। অন্যদিকে ভানুর বস তাকে জানায়, অবশেষে তুমি তোমার স্ত্রী মা বাবার সাথে দেখা করতে যাচ্ছ। ভানু তখন গভীর আবেগ নিয়ে বলে, শুধু কি তারাই ছিল আমার জীবনে? কাজের জন্য আমি সবাইকে ছেড়ে এত দূরে চলে এসেছি। তার বস তাকে নতুন একটা মিশনের জন্য প্রস্তুতি নিতে বলে এবং বিদায়ের মুহূর্তে তার বস তাকে জানায়, তোমাকে ছাড়া আমি একবারে একা হয়ে যাব, আর তোমার মতো সৈনিক পেয়ে আমি সত্যিই অনেক গর্বিত। এদিকে যোগেশ চিঠি পড়ে বুঝতে পারে একজন লোক তার বাড়িতে থাকতে আসবে। তবে যোগেশ এটা নিয়ে কোনো আপত্তি করতে পারে না, আর তাদের চাপের কারণে সে রাজি হয়ে যায়। তারা যোগেশকে জানায়, আগামীকাল স্টেশনে গিয়ে তোমাকে তাকে রিসিভ করতে হবে। অন্যদিকে ভানুকে বসের কাছ থেকে বিদায় নিতে দেখা যায়, সে নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন যোগেশ ঠিকই স্টেশনে উপস্থিত হয়, আর যার আসার কথা ছিল তাকে সে খুঁজতে থাকে। তবে স্টেশনে অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে সে খুঁজে পায় না। এরপর ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসে পড়ে, আর সেই বেঞ্চে আগে থেকে একটা বয়স্ক লোক বসেছিল। তবে সে কোনো বয়স্ক লোক ছিল না, সে ছিল ভানু। ছদ্মবেশে যোগেশের অপেক্ষায় সেখানে বসেছিল, কিন্তু যোগেশ তাকে চিনতে পারে না। তখন ভানু তার পিস্তল বের করে যোগেশকে দেখায়। তখন সে ভীষণ ভয় পেয়ে যায় আর স্টেশন থেকে বেরিয়ে যেতে চায়। আর তার হাঁটার অবস্থা দেখে আমরা বুঝতে পারি তার একটা পায়ে সমস্যা আছে। যেহেতু যোগেশ সেই লোকটাকে খুঁজে পায়নি, তাই সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে ঢুকে যোগেশ অবাক হয়ে যায়, কারণ সেখানে সে বৃদ্ধ লোকটি বসেছিল। সে তখন যোগেশকে ঠান্ডাভাবে বলে, আমি তোমার দাদু, 7 দিনের জন্য এখানে থাকবো। যোগেশ তখন তাকে বলে, আমার তো কোনো দাদু নেই। বয়স্ক লোকের ছদ্মবেশী ভানু তখন বলে, আমি তোমার দুঃসম্পর্কের দাদু। কিন্তু যোগেশ সেটা মানতে চায় না। যোগেশ বলে, আমি তো তোমার কাছে পিস্তল দেখেছি, এজন্য তোমাকে নিয়ে আমার টেনশন হচ্ছে। ভানু তখন সহজভাবে উত্তর দেয়, সে বলে, আমার সেফটির জন্য এই পিস্তলটি রেখেছি। এরপর সে নিজেকে প্রমাণ করার জন্য বলে, আমাকে কি তুমি অনেক বয়স্ক ভেবেছো? দেখো আমি কতবার পোশাক দিতে পারি, মানে বুক ডাউনের কথা বলছে। এরপর ভানু এতবার বুক ডাউন দিচ্ছিল, যোগেশ সেটা গুণে শেষ করতে পারছিল না। এসব দেখে যোগেশের সন্দেহটা আরো বেড়ে যায়। যোগেশ তখন আবেগী কণ্ঠে বলে, ভানু। ভানু তখন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। অনেক বছর পর প্রিয় বন্ধুকে কাছে পেয়ে যোগেশ তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই ভানু ছিল যোগেশের ছোট্টবেলার বন্ধু। এবার আমরা অতীতের কিছু দৃশ্য দেখি। দেখা যায় বানুর সাথে যোগেশ পা মচকানো অবস্থায় হাসপাতালে আসে। ডাক্তার জানতে চায় কিভাবে আঘাত পেয়েছেন, কিন্তু দুই বন্ধুর কেউই সঠিক উত্তর দিতে পারছিল না। আসলে সত্যি ঘটনা হচ্ছে, ভানু একটা মেয়েকে পছন্দ করে, আর সে মেয়েকে তারা প্রেমের প্রস্তাব দিতে গিয়েছিল। আর সেখান থেকে মই থেকে পড়ে গিয়ে যোগেশ পায়ে ব্যথা পেয়েছিল। সেই দুর্ঘটনা থেকে যোগেশের পায়ের এমন অবস্থা। এরপরে সিন বর্তমানে চলে আসে। দেখা যায় দুই বন্ধু এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছে। যোগেশ বলতেছে সেই দিনটা অনেক লাকি ছিল, কিন্তু ভানু বলে, সেই দিনটা লাকি হয় কিভাবে? তুই আমার কারণে সেদিন ব্যথা পেয়েছিলি, আর আমার কারণে আজ তোর এই অবস্থা। তুই ঠিক মতো হাঁটতেও পারিস না। যোগেশ তখন বলে, তারপরেও দিনটা লাকি ছিল, কারণ সেই দিন থেকেই তোদের দুজনের সম্পর্ক শুরু হয়েছিল।
এরপর গল্পটা আবার অতীতে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ভানু রূপার কাছে গেছে সেই চিঠির উত্তর নিতে। তবে রূপা কিছুই বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবে রূপার এই নীরবতা দেখে ভানু বুঝে যায় রূপা রাজি আছে। আর তখন থেকে তাদের সম্পর্ক গড়ে ওঠে। এরপর আমরা বর্তমান দেখি। ভানু তখন তার মুখোশটা খুলে ফেলে। যোগেশ এবার তার আসল চেহারা দেখতে পায়। যোগেশ তখন ভানুকে জিজ্ঞেস করে, তুই হঠাৎ করে এখানে কেন আসলি? ভানু তখন যোগেশকে বলে, তুই কি চিঠির শেষের অংশটা পড়িসনি? সেখানে স্পষ্ট করে লেখা আছে কোনো রকম প্রশ্ন করা যাবে না। তারপরেও সে তার বন্ধুকে জানায়, আমি আসলে 7 দিনের জন্য একটা মিশনে এসেছি। পুলিশের চোখ ফাঁকি দিতে আমাকে ছদ্মবেশে থাকতে হচ্ছে। খুব জটিল একটা কেস হাতে আছে। এর কিছুক্ষণ পর ভানু হঠাৎ করে জিজ্ঞেস করে, রূপার কি খবর? যোগেশ তখন তাকে একটা বিয়ের কার্ড দেখায়। কার্ডটা হাতে পেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় ভানু। কারণ সেখানে লেখা ছিল রূপার সাথে বিয়ে হতে যাচ্ছে অনিন্দ্য মিত্র নামের একজন ছেলে। রূপার বিয়ের কার্ড হাতে পেয়ে ভানুর মনে পড়ে যায় তাদের বিয়ের কথা, যেখানে রূপার সাথে ভানুর দুমদাম করে বিয়ে হচ্ছিল। রূপার বিয়ের কার্ড হাতে নিয়ে ভানু জিজ্ঞেস করে, এই অনিন্দ্যটা কে? যোগেশ তখন জানায়, অনিন্দ্য কয়েক বছর আগেই এই এলাকায় এসেছে। সে খুব ভালো ছেলে। তোর মা বাবাই এই বিয়েটা ঠিক করেছে, আর করবেই না বা কেন? এভাবে আর কতদিন থাকবে? সবাই জানে তুই 4 বছর আগে মারা গিয়েছিস, আর পেপারে তোর মৃত্যুর খবরও ছাপা হয়েছে। আর মৃত মানুষের জন্য কি কেউ অপেক্ষা করে? এই কথাগুলো শুনে ভানু একবারে ভেঙে যায়। এখন আমাদের ভানুর হানিমুনের দৃশ্যগুলো দেখানো হয়। দুজনে খুব সুন্দর সময় কাটাচ্ছিল। খুনসুটি, হাসি আর ঠাট্টায় তাদের দিনগুলো অনেক সুন্দর কাটছিল। একটা সময় ভানু রূপাকে মজা করে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যদি আমাকে বিয়ে না করতে তাহলে কাকে বিয়ে করতে? রূপা তখন মজা করে জবাব দেয়, আমি রণবীর কাপুরকে বিয়ে করতাম। ভানু হেসে আবার প্রশ্ন করে, তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? এর জবাবে রূপা বলে, কি করব, তুমি তো আমার পিছুই ছাড়ছিলে না, সেজন্য বিয়ে করলাম। এভাবে তাদের খুনসুটি মিষ্টি মধুর সম্পর্ক চলতে থাকে। হঠাৎ দৃশ্যপাট পরিবর্তন হয়ে আবার বর্তমানে চলে আসে। এরপর ভানু জিজ্ঞেস করে, মা কেমন আছে? তখন যোগেশ জানায়, দুই ছেলেকে হারিয়ে মা কেমন থাকতে পারে? এসব কথা শুনে ভানু ভেতর থেকে একবারে ভেঙে পড়ে। ভানু তখন গলা ভারী করে জানায়, আমার কাছে অনেকগুলো টাকা আছে। আমি শেষ হওয়ার আগেই এই টাকাগুলো দিয়ে আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাতে চাই। ভানুর মুখে এই সব কথা শুনে যোগেশ অবাক হয়ে যায়। তখন সে ভানুকে বলে, তুই বারবার শেষ হয়ে যাবি, শেষ মিশন, এসব কেন বলছিস? ভানু তখন দীর্ঘ একটা শ্বাস ফেলে যোগেশকে জানায়, আমি একটা সুইসাইড মিশনে আছি। ভানু আরো বলে, যখন আমরা কোনো মিশনে যাই তখনই আমরা এটা সুইসাইড মিশন হিসাবে বেঁচে, কারণ এটাই এই মিশনে আমাদের মৃত্যু হতে পারে। তাই আমরা যে মিশনেই যাই না কেন সেটা আমরা জীবনের শেষ মিশন বা সুইসাইড মিশন হিসাবে বলি। যেমন টুইন টাওয়ারে হামলা, মুম্বাইয়ে হামলা করা হয়েছিল তেমন। বানুর মুখে এসব কথা শুনে যোগেশ রেগে বলে, তারা তো সন্ত্রাসী ছিল, তাদের সঙ্গে কি তোর তুলনা হয়? ভানু তখন শান্ত গলায় জবাব দেয়, ব্রিটিশরাও তো নাক্সাল বাহিনীকে সন্ত্রাসী বলেছিল, কিন্তু তাই বলে কি তারা টেরোরিস্ট ছিল? কিছু সময় আসে যখন কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কঠিন পদক্ষেপ নিতে হয়। যোগেশ তখন হতভম্ব হয়ে ভানুকে জিজ্ঞেস করে, তুই তো কোনোদিন পলিটিক্সের সাথে জড়িত ছিলি না, হঠাৎ এসব কথা কেন বলছিস? আর তুই এতদিন ছিলি কোথায়? ভানু তখন কথা ঘুরিয়ে নিয়ে যায় 2007 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে সেই দিনটায়। সেই দিনটা ভানুর মনে গভীরভাবে দাগ কেটে গেছে। ভানুর বাবা ছিল একজন স্কুল শিক্ষক। সেই দিনটা ছিল ভানুর বাবার স্কুল থেকে বিদায়ের দিন। ভানুর বাবা যখন বাসা শেষ করে রাস্তা দিয়ে আসছিল তখন রাস্তায় একটা ছেলের লাশ পড়ে থাকতে দেখে। সেই লাশটা আর কারো ছিল না, সেটা ছিল তার ছোট ছেলের, মানে ভানুর ছোট ভাইয়ের লাশ সেখানে পড়েছিল। ছেলের এই অবস্থা দেখে তার বাবার হৃদয়টা কেঁপে ওঠে। তাই ছেলে হত্যার বিচার চাইতে থানায় যায়। তবে পুলিশ কিছুই করে না, উল্টো তাকে সতর্ক করে দেয়, বলে দেয় এমন বিপদ ভানুর ওপরেও আসতে পারে। সিন আবার বর্তমানে চলে আসে। ভানু তখন যোগেশকে বলে, সেদিন ম্যানেজার আমাকে ডেকে 20,000 টাকা দেয় আর বলে গুয়াহাটিতে পালিয়ে যেতে, এবং সে আমাকে সতর্ক করে দেয়। সে বলে, আমি যদি এখানে থাকি আমাকেও তারা মেরে ফেলবে। আমি নিজেকে বাঁচাতে এখান থেকে পালিয়ে যাই, এবং একটা সময় তাদের সাথে আমার পরিচয় হয়। আমি তাদের সদস্যও হয়ে যাই এবং তাদের সাথে কাজ করতে থাকি। ভানুর স্বীকারোক্তি পেয়ে যোগেশ আবেগ নিয়ে বলে, তুই অনেক সাহসী, আর আমি কিনা ভীতুই রয়ে গেলাম। ভানু তখন পাল্টা জবাব দেয়, তুইও অনেক সাহসী, কারণ আমার মতো উগ্রপন্থীকে তুই নিজের ঘরে জায়গা দিয়েছিস। অবশ্যই তুই সাহসী। তুই চাইলে আমি এখান থেকে চলে যাব, এখানে আমি থাকবো না। যোগেশ তখন বলে, তোকে কোথাও যেতে হবে না। ঠিক তখনই ভানু একটা সিগন্যাল দেখতে পায়, আর সে তাড়াতাড়ি যোগেশকে নিয়ে ঘরের ভিতরে চলে আসে। যোগেশ তখন বলে, বাইরে কোথাও তো তোদের লোক দেখতে পেলাম না। ভানু তখন বলে, তারা লুকিয়ে আছে, চোখে পড়বে না।
তারা দুজনে ঘরে ঢুকেই যোগেশ একটা লাল পতাকা দেখতে পায়। ভানু তখন এই লাল পতাকার ব্যাখ্যাটা দিয়ে দেয়। ভানু তখন বলে, লাল পতাকা মানে আমি ঘরে আছি এবং সবুজ পতাকা মানে আমি ঘরে নেই। এটাই হচ্ছে আমাদের সিগন্যাল। এর পরের দৃশ্যে ভানু একটা ছদ্মবেশ নিয়ে তার বাবার সাথে দেখা করতে যায় এবং তার বাবার সাথে অনেক কথা বলে। ভানু ঘরে ফিরে যোগেশকে বলে, আজ ইন্দ্রনাথ হয়ে বাবার সাথে দেখা করে এলাম। সে অনেক ভেঙে পড়েছে। যোগেশ তখন বলে, বয়স হয়েছে তাই ভেঙে পড়াটা স্বাভাবিক। কিন্তু ভানু বলে, বয়সের জন্য সে ভেঙে পড়েনি, এর পেছনে অন্য একটা কারণ আছে। সে তার দুই ছেলেকে হারিয়েছে। এরপরে ভানু যোগেশকে তার বাবার কাছে পাঠায়। যোগেশ গিয়ে ভানুর বাবাকে নিজের কাছে ডেকে নেয়। ভানুর বাবার সামনে আসতে যোগেশ কাঁপা কাঁপা গলায় বলে, ভানুর নামে একটা চিঠি এসেছে, এর আগে কখনো খুলে দেখিনি, তবে এবার খুলে দেখলাম ভানু আপনাদের জন্য 25 লক্ষ টাকা পাঠিয়েছে। ভানুর বাবা এই কথা শোনা মাত্রই স্তব্ধ হয়ে যায়। তার চোখ দিয়ে জল আসতে থাকে। তিনি জিজ্ঞেস করে, ভানু কি তাহলে বেঁচে আছে? যোগেশ দীর্ঘ একটা শ্বাস ফেলে উত্তর দেয়, লোকাল পত্রিকায় 4 বছর আগে তার মৃত্যুর খবর ছাপা হয়েছে, তবে আসল সত্যি কথা হচ্ছে সে মারা গেছে 1 বছর আগে। এই 25 লক্ষ টাকা তার পাওনা ছিল। সে যেখানে কাজ করত সেই কাজের জায়গা থেকে এই 25 লক্ষ টাকা পাঠানো হয়েছে। এরপর যোগেশ সেই 25 লক্ষ টাকা তার বাবার হাতে তুলে দেয় এবং যোগেশ ভানুর বাবাকে বলে, আমি কখনো এতগুলো টাকা চোখে দেখিনি। এখান থেকে আমি 5 লক্ষ টাকা সরিয়ে নিতে চাইছিলাম, কিন্তু যে মারা গেছে তার টাকা কিভাবে নেই বলুন? তাই পুরো টাকাটাই আপনার হাতে তুলে দিলাম। এসব কথা বলার পর যোগেশ মিথ্যে একটা চিঠি খুঁজতে থাকে। ভানুর বাবা তখন আবেগ নিয়ে বলে, মৃত ছেলের টাকাটাও কিনা আমাকে নিতে হচ্ছে। আমি একজন হতভাগা বাবা, এই চিঠিটা আমার চাই না। তিনি যোগেশকে অনুরোধ করে বলে, কোনোভাবেই যেন রূপা এইসব বিষয়ে জানতে না পারে। রূপা যদি এইসব বিষয়ে জানে তাহলে সে কষ্ট পাবে। এরপরের দৃশ্যে আমরা রূপাকে দেখতে পাই। সে একটা রেস্টুরেন্টে বসেছিল। সেখানে ইন্দ্রনাথ সেজে উপস্থিত হয় ভানু। ভানু চুপচাপ রূপাকে দেখে যাচ্ছিল। অনেকদিন পর প্রিয় মানুষকে কাছে পেয়ে ভানুর একটা শূন্যতা কাজ করছিল। ঠিক তখনই দেখা যায় রূপার সাথে যার বিয়ের কথা চলছে সেই ছেলেটা এখানে রূপার সাথে দেখা করতে আসে। এই ছেলেটার নাম হচ্ছে অনিন্দ্র। অনিন্দ্র তার বন্ধুদের সাথে রূপার সাথে দেখা করতে আসে। এই টেবিলে একটা চেয়ার কম থাকায় রূপা ভানুর কাছে আসে একটা চেয়ার নেওয়ার জন্য। ঠিক তখনই তার ব্যাগে থেকে একটা লাল শাড়ি পড়ে যায়, যেটা থেকে ভানু ও রূপার বিয়ের কথা মনে পড়ে যায়। ভানুর চোখে তখন ভাসতে থাকে তাদের দুজনের বিয়ের স্মৃতিগুলো। তাদের কাটানো সুন্দর মুহূর্তগুলো তার চোখের সামনে ভাসতে থাকে। রূপা তখন অনিন্দ্রর সাথে কথা বলছিল। এইটা দেখে ভানুর অবস্থা খারাপ হয়ে যায়। কষ্টে ভানুর বুকটা ফেটে যাচ্ছিল। ভানু তখন বোবা কান্না কাঁদতে থাকে। তুমি একটা জিনিস নিজেই কল্পনা করো, তুমি একটা মেয়েকে ভালোবাসো, সেও তোমাকে খুব ভালোবাসে, কিন্তু কিছু একটার কারণে তুমি তার থেকে দূরে চলে গেছো। এখন তুমি তার সামনে দাঁড়িয়ে আছো এবং সেই মানুষটা অন্য মানুষের সাথে কথা বলছে, অন্য মানুষের হয়ে যাচ্ছে। এটা কি তুমি কোনোভাবে মেনে নিতে পারবে? এখানে ভানু কিছুই বলতে পারছিল না। সে শুধু চুপচাপ দেখে যাচ্ছিল, কারণ সে এখন সবার কাছে মৃত, কারণ তার মৃত্যুর খবর পেপারেও ছাপা হয়েছিল। রূপা সেদিন বাসায় ফিরে খাবার টেবিলে বসলে ভানুর বাবা তাকে উদ্দেশ্য করে বলে, তুমি কখনোই ভানুর ছবিতে মালা পরাতে দাওনি, কারণ তোমার মনেও একটু হলেও আশা ছিল ভানু হয়তো ফিরে আসবে। কিন্তু আজ একটি নিশ্চিত খবর এসেছে, ভানু আসলে মারা গিয়েছে। সে 1 বছর আগে সত্যি মারা গেছে। এমনকি তার নামে একটা চিঠিও এসেছে। তোমার শাশুড়ির অবস্থা খুবই খারাপ। দুই ছেলেকে হারিয়ে সে একদম ভেঙে পড়েছে। এই কথাগুলো আমি তোমাদের জানাতে চাইনি, কিন্তু আজ না জানিয়ে পারলাম না। তোমার সামনে নতুন একটা জীবন আসছে। তোমার সবকিছু জানা উচিত, যাতে তুমি ভানুর স্মৃতি নিয়ে আর পড়ে না থাকো। তুমি এখন তোমার জীবন নিয়ে ভাবো, আর পারলে মাঝে মাঝে আমাদের একটু দেখতে এসো। কথা শেষ করে ভানুর বাবা চোখ মুছতে থাকে। তখন রূপা আর কিছু বলতে পারে না। অন্যদিকে আমরা দেখতে পাই ভানু যোগেশের সাথে কথা বলছে। ভানুর প্রথম প্রশ্ন ছিল, বাবা ঠিকঠাক মতো টাকাগুলো পেয়েছে কিনা? যোগেশ জানায়, হ্যাঁ, সবকিছু ঠিকই আছে। এরপর ভানু কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, অনিন্দ্র কি রূপার জন্য ঠিক হবে? মানুষটা কি সত্যি ভালো? এর জবাবে যোগেশ জানায়, সে খুব ভালো একজন মানুষ, সে রূপার খুব খেয়াল রাখে এবং সে বাচ্চাটারও খুব খেয়াল রাখে। বাচ্চার প্রসঙ্গ আসতে ভানু চমকে ওঠে আর বলে, কোন বাচ্চা? কার বাচ্চা? যোগেশ তখন নরম কণ্ঠে উত্তর দেয়, তোর আর ভানুর বাচ্চা। তার নাম হচ্ছে তিতলি। ওর এখন 8 বছর বয়স হয়ে গেছে। কথাটা শুনে ভানুর বুকটা কেঁপে ওঠে। সে বিশ্বাসই করতে পারে না যে তার একটা সন্তান আছে। এরপরে ভানু একদিন আড়াল থেকে দেখে তার বাবা বাড়ির ভেতরে চলে যায়। এরপরে হঠাৎ করে একটা ছোট্ট বল বাইরে গড়িয়ে আসে। ভানু তখন বুক ভরা আশা নিয়ে সেই বলটার দিকে তাকিয়ে থাকে। সেভাবে বলটা নিতে হয়তো তার মেয়ে টিকলি আসবে আর তখন তাকে মন ভরে দেখবে। ভানু কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখে সেই বলটা নিতে এসেছে রূপা।
রূপা এসেই সেই বলটা নিয়ে চলে যায়। ভানুর আর তার মেয়েকে দেখার স্বপ্ন পূরণ হয় না। ভানুর চোখ জলে ভিজে যায়। এরপর ভানু সেখান থেকে চলে আসে। এরপর আমরা ভানুকে থানায় দেখতে পাই। সে ইন্দ্রনাথ সেজে থানার ভিতরে ঢুকে ওসির সাথে কথা বলছে। ভানু তখন রবি হত্যার বিষয়ে ওসিকে জিজ্ঞেস করে। এই কথা শুনে ওসি অবাক হয়ে যায়। সে জানায়, কোন রবি? ভানু তখন বলে, 10 বছর আগে যাকে মেরে ফেলা হয়েছিল, সূর্য সিং এর ছেলে রবি, আমি তার কথাই বলছি। এই কথা শুনে ওসি অবাক হয়ে যায় আর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সে বলে, এখানে প্রতিদিন কত খুন হচ্ছে, এসব কি মনে রাখা যায়? কিন্তু ভানু যখন তার আইডি কার্ডটা দেখায় সেটা দেখে ওসি ভয় পেয়ে যায় আর স্যার বলে তাকে সম্বোধন করে। আর অবশেষে ভানুকে বলেই দেয় রবির মৃত্যুর পিছনে কার কার হাত রয়েছে। রবিকে মেরেছিল যোগেন্দ্র সিং, সে 2 নম্বরই কাজের ব্যবসা করত। ভানু তখন রেগে জিজ্ঞেস করে, আপনি যেহেতু খুনির নাম জানতেন তাহলে কিছু বললেন না কেন? ওসি এবার অজুহাত দিয়ে বলে, তারা অনেক ক্ষমতাবান, ওপর থেকে নির্দেশ ছিল কিছু না করার, তাই আমি কিছু করতে পারিনি। ভানু তখন মোবাইলে একটা ছবি দেখায় আর বলে, একে চেনেন? ওসি অবাক হয়ে বলে, হ্যাঁ চিনি, উনি হচ্ছে সূর্য সিং এর বড় ছেলে, তার নাম হচ্ছে ভানু, শুনেছি সে আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িয়ে গেছে। ভানু তখন ঠান্ডা গলায় বলে, সে আজকে আপনাকে মেরে ফেলবে। এই কথা বলেই সে ওসিকে সেখানে মেরে ফেলে। তারপর সেখান থেকে বেরিয়ে যোগেন্দ্র সিং এর জন্য রাস্তায় অপেক্ষা করতে থাকে। অল্প কিছুক্ষণের মধ্যে যোগেন্দ্র সিং এর গাড়ি সেখান দিয়ে চলে আসে। ভানু তখন কমলা বিক্রেতার ভান ধরে গাড়ির সামনে এসে দাঁড়ায় আর যোগেন্দ্র সিং এর হাতে একটা কমলা দেয়। তখন সে কমলাটা তুলে যোগেন্দ্র সিং প্রথমে নিতে চায় না, তবে বয়স্ক লোক ভেবে সে কমলাটা নিয়ে নেয়। কিছুক্ষণ গাড়ি চলার পর হঠাৎ করেই ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয়। গাড়ি একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আসলে সেটা কোনো কমলাই ছিল না, সেটা ছিল একটা বোমা। আর এভাবেই ভানু তাকে শেষ করে দেয়। এরপরে সিনে আমরা দেখতে পাই ভানু তার বাবার বন্ধু সেজে তার মায়ের সাথে দেখা করতে গেছে। বহু বছর পর নিজের মাকে দেখে ভানু একদম স্তব্ধ হয়ে যায়। সে কিছু বলতে পারে না আর সে তার পরিচয়টাও দিতে পারে না। আফসোস, সে তার নিজের মাকে মা বলে ডাকতে পারে না। ভাই, এই সিনগুলো অনেক ইমোশনাল ছিল, যেটা আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। ইমোশনাল কি ভাই এক্সপ্লেন করে বোঝানো যায়? ভানু তখন বলে, আমি আপনার স্বামীর বন্ধু, আপনার স্বামীর জন্য কমলা আর কেক এনে। ভানুর মা তখন বলে, আমার স্বামী তো কেক পছন্দ করে না, আপনি দয়া করে নিয়ে যান। ভানু তখন কেক সাথে করে চলে আসে। ফেরার পথে হঠাৎ তার চোখ পড়ে রূপা, অনিন্দ্র আর তার ছোট্ট মেয়ে তিতলির দিকে। একসাথে তারা রাস্তা দিয়ে হেঁটে আসছিল। সেই দিনই সে প্রথমবার তিতলিকে দেখে, মানে তার মেয়েকে দেখে। নিজের মেয়েকে দেখে তার মনের ভিতরে অস্থিরতা কাজ করে। মেয়েকে জড়িয়ে ধরে আদর করতে মন চায়, কিন্তু সেই সুযোগ আর নেই, কারণ সে তো এখন সবার কাছে মৃত। তাই সে বুক ভরা আফসোস নিয়ে নিজের ঘরে চলে আসে, মানে জগেশের কাছে চলে আসে। জগেশ তখন রেডিওতে খবর শুনছিল। জগেশ রেডিওতে খবর শুনতে পায় আজকে স্থানীয় এক নেতা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। থানার ভিতরে ঢুকে থানার ওসিকেই খুন করা হয়েছে। জগেশ তখনই বুঝে যায় এই কাজটা ভানু করেছে। জগেশ তখন ভানুকে প্রশ্ন করে, আজকে এই 2টা খুন তুই কেন করলি? প্রশ্ন শুনে ভানুর চেহারায় রাগের ছাপ ভেসে ওঠে। ভানু বলে, আমি তো তোকে আগেই সতর্ক করেছিলাম, কোন রকম প্রশ্ন করা যাবে না। এরপর ভানু একটুখানি থেমে জগেশকে জানায় আজকে তাদের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে টিটলিও ছিল, তবে বেশ অন্ধকার থাকায় নিজের মেয়ের মুখটা ভালোভাবে দেখতে পারেনি। কথাগুলো বলতে বলতে ভানু ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন ভানু ইন্দ্রনাথ সেজে অনিন্দ্রর বাসায় পৌঁছায়। সেখানে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর হঠাৎ অনিন্দ্রর সামনে গিয়ে নিজের মুখোশ খুলে ফেলে। তখন অনিন্দ্র অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং বিস্মিত কণ্ঠে বলে ওঠে, আপনি কে? ভানু তখন বলে, যার মৃত্যু হয়েছে বলে আজ তুমি রূপাকে বিয়ে করতে পারছো, আমি সেই ভানু। এরপর সে বলে, আগামীকাল তোমার সঙ্গে রূপার বিয়ে হতে চলেছে, তাই তোমার সাথে একটু কথা বলতে এসেছি। অনিন্দ্র তখন একদমই স্তব্ধ হয়ে যায়। ধীরে ধীরে সে বলে, আপনি তো ফিরে এসেছেন, তাহলে তো বিয়ে হওয়ার কোনো দরকার নেই। বানু তখন ঠান্ডা গলায় বলে, আমি এখানে থাকতে আসিনি, আমি চলে যাব, তুমি রূপাকে দেখে রেখো, সে খুবই ভালো একটা মেয়ে। অনিন্দ্র তখন আবেগে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি যদি রূপার সাথে 5বার কথা বলি সে 4বারই আপনার প্রসঙ্গ তুলবে। সে আপনাকে ভীষণ ভালোবাসে। আমার জীবনে তো কেউ নেই, আমি একা মানুষ, তাই রূপা যদি আমার জীবনে না আসে তাহলে আমার খুব একটা কষ্ট হবে না। তবে সত্যি কথা বলতে কি, রূপা আমার কাছে অনেক স্পেশাল। এসব কথা শুনে ভানুর চোখ দিয়ে পানি চলে আসে। ভানু বলে, রূপা আমাকে সবসময় মনে রাখবে, কারণ আমি তার ফার্স্ট লাভ। আর তুমি তো বললে রূপা তোমার কাছে অনেক স্পেশাল, তাই আমি চাই তুমি রূপাকে বিয়ে করো। এরপরে ভানু নিজের ব্যাগ থেকে 15 লক্ষ টাকা বের করে অনিন্দ্রর হাতে দেয়। সে বলে, তিতলিকে একটু দেখে রেখো, একটু যত্নে রেখো, কোনো কিছুর অভাব যেন না হয় ওর।
কিছুটা হতাশা নিয়ে আর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আফসোস, আমি জানতামই না যে আমার একটা মেয়ে আছে। সব কথা শুনে অনিন্দ্র হতভম্ব হয়ে যায়। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, তুমি যখন ফিরে এসেছো তখন আবার যেতে চাও কেন? থেকে গেলেই তো পারো। ভানু তখন বলে ওঠে, সবকিছু বুঝতে নেই, আমি এখানে থাকার জন্য আসিনি, আমাকে চলে যেতে হবে অনেক দূরে। এরপর ভানু বলে, আমার মা বাবাকে একটু দেখে রেখো। কথা শেষ না হতেই তার কাছে একটা সিগন্যাল চলে আসে। সে তখন অনিন্দ্রকে বলে, তোমার বাসার দিকে কেউ একজন আসছে, একটু দেখো তো কে আসছে। অনিন্দ্র তখন চেক করে দেখে রূপা আসছে। সেটা জানা মাত্রই ভানু সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। যাওয়ার আগে বলে ওঠে, রূপার কিন্তু বেগুনে অ্যালার্জি আসে, সাবধানে রেখো। এই কথা বলেই পেছনের দরজার দিকে এগিয়ে যায়। এর মধ্যেই রূপা ঘরে ঢুকে পড়ে। অনিন্দ্র তখন নিজেকে খুব ভাগ্যবান মনে করে। আবেগে রূপাকে জড়িয়ে ধরে। সেই দৃশ্যটা আড়াল থেকে ভানু দেখে। রূপার হাসি, উষ্ণ অলিঙ্গন আর অনিন্দ্যর চোখে আনন্দ, এসব কিছুই ভানুর বুকে চরমভাবে আঘাত আনে। ভানুর তখন মনে পড়ে যায় রূপার সঙ্গে তার অতীতের সুন্দর মুহূর্তগুলো। হাসি, খুনসুটি, প্রেম ভরা মুহূর্তগুলো তার চোখে ভাসতে থাকে। ভানু তারপরও নিজেকে শক্ত করে নিজের ঘরে ফিরে যায়। ঘরে ঢুকেই যোগেশ ভানুর দিকে তাকিয়ে বলে, আজ একটা নিউজ পেপার দেখলাম, একজন ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণ করা হচ্ছে। তুই আমাকে তোর শেষ একটা ইচ্ছা বল, আমি প্রাণপণ চেষ্টা করব তোর শেষ ইচ্ছেটা পূরণ করার জন্য। কিন্তু ভানু এর কোনো জবাব দেয় না। সে গভীরভাবে কিছু একটা ডকুমেন্ট পোড়াতে থাকে। এরপরে যোগেশ বলে, তুই দুপুরে ঘরে ফিরিসনি দেখে বুকের ভেতরটা ভয়ে ধড়ধড় করে কাঁপছিল। চারপাশে যত পুলিশ ঘুরছে ভাবছিলাম তোকে হয়তো ধরে ফেলেছে। এরপরে যোগেশ বলে, আমি রূপার আশীর্বাদে গিয়েছিলাম, সেখানে তোর মা আমাকে খাবার খেতে দিয়েছে, আমি কিছু খাইনি। আমি জানি তুই বহুদিন তোর মায়ের হাতের খাবার খাসনি, তাই আমি তোর জন্য নিয়ে এসেছি, এখন তোর মায়ের হাতের খাবারগুলো খেয়ে নে। ভালো তখন ধীর কণ্ঠে জানায়, আমি আগামীকাল ভোর 5টায় এখান থেকে চলে যাব, তোর ঘুম ভাঙাবো না। এই কথা শুনে যোগেশ আবার মিনতি করতে থাকে, তোর শেষ ইচ্ছেটা আমাকে বল, আমি চেষ্টা করব তোর শেষ ইচ্ছেটা পূরণ করব। ভানু তখন যোগেশকে আবৃত্তি করতে বলে এবং তাকে সিটি বাজাতে বলে, এমনকি তাকে নাচতেও বাধ্য করে। যোগেশ এসব করতে করতে ভেতর থেকে একদম ভেঙে পড়ে। সে কান্না ধরে রাখতে পারে না। যোগেশ তখন ভানুকে পুলিশের কাছে স্যালেন্ডার করতে বলে। সে বলে, আজকে যে নিউজটা পড়েছি সেখানে ফাঁসির আসামির 22 বছর পর ফাঁসি দেওয়া হচ্ছে। তুই যদি এখন স্যালেন্ডার করিস অন্তত 22টা বছর তো বেঁচে থাকতে পারবি। দয়া করে তুই পালিয়ে যাস না। এই সময় হঠাৎ করে কারেন্ট চলে যায় আর পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। যোগেশ তখন মোমবাতি জ্বালাতে গিয়ে এগিয়ে আসে। যোগেশ মোমবাতি জ্বালিয়ে অবাক হয়ে যায়। সে ভানুকে সারা ঘরে খুঁজতে থাকে, কিন্তু ভানুকে সে কোথাও পাচ্ছিল না। পরের দিন ভোরে ছাত্রছাত্রীরা স্কুলে প্যারেডের প্রস্তুতি নিচ্ছিল। সেখানে ছিল বড় বড় কর্মকর্তারাও। অন্যদিকে রূপার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়। বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে রূপার। এদিকে ভানুকে দেখা যায় নিজের শরীরে বোমা বেঁধে ছদ্মবেশ ধারণ করে বের হয়ে যায় রাস্তায়। সে তার নির্দিষ্ট পরিকল্পনা মতো ভিড়ের মাঝখানে প্রবেশ করে। অন্যদিকে যোগেশ বাড়িতে এসে টিভিতে সরাসরি প্যারেডের সম্প্রচার দেখতে পায়। ভানুর দিকে তার চোখ পড়তেই তার বুকটা কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে এই প্যারেডে ভানু হয়তো কিছু একটা করবে। তখনই সে তাড়াহুড়া করে বাইরে বেরিয়ে আসে। তবে সে হারতে পারে না, তার শরীরে একদম ভেঙে পড়েছে। তবু সে প্রাণপণ চেষ্টা করে দৌড়াতে থাকে। এরপর ঠিক সকাল 10টায় ভানু নিজের জীবন বিসর্জন দিয়ে একটা ভয়ঙ্কর সুইসাইড মিশন সফল করে ফেলে। অন্যদিকে ভানুর বসকে দেখা যায়, সে নির্দিষ্ট সময়ে ভানুর সেই রিংটা কবর দিয়ে দেয়। এদিকে ভেঙে পড়া যোগেশ ভানুকে অভিশাপ দিয়ে বলে, তুই একজন দেশদ্রোহী। তবে সবকিছু মনের ভিতরে চাপা কষ্ট নিয়ে সে বলতে থাকে, হাজার হলেও সে তার বন্ধু, সে তার বন্ধুকে অনেক ভালোবাসতো। অন্যদিকে দেখানো হয় রূপা নিজের জীবনকে নতুন যাত্রার জন্য তৈরি করে ওঠে। আর এইখানে এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়। তবে এই সিনেমাটা অনেক ইমোশনাল ছিল। এই মুভিটা এক্সপ্লেন করতে গিয়ে আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। আর মুভিটা এক্সপ্লেন করতে গিয়ে অনেক বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে, কারণ 2-2.5 ঘন্টার একটা মুভি এখানে 22-23 মিনিটে আর কি বোঝানো যায় বলো। এখানে অনেক সিন বাদ দেওয়া হয়েছে। তো যাই হোক, ধূমকেতু সিনেমাটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও এবং তুমি কোন ধরনের সিনেমা দেখতে চাও সেটাও তুমি কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।